যদি অসীম বাবুর কাছে আমার বার্তাটা পৌঁছায়, একটা শান্তিপূর্ণ ডিবেটের ব্যবস্থা হোক, একটা শান্তিপূর্ণ ডিবেট হোক। আমরা একদিকে থাকবো, অসীম বাবুরা একদিকে থাকবে। আমার দিকে শুধু নওশাদ সিদ্দিকী নয়, আমার দিকে বিশ্বজিৎ মাইতি থাকবে, আমার দিকে তাপস ব্যানার্জি থাকবে। অসীম সরকারের নাম শুনেছেন? ও ভদ্রলোক প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারেনি। কি বললাম? ও ভদ্রলোক প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারেনি, আর ও কোরআন শরীফের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু যে কথা বলেছে, ধর্মে ধর্মে দাঙ্গা লেগে যেতে পারে, সমাজে বিশৃঙ্খলা হতে পারে, হিংসা হতে পারে। অসীম বাবুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, এখনো কি গ্রেফতার করেছে? হ্যাঁ, কে করেনি? মমতা ব্যানার্জি। তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। তো জবাবটা কিসের মাধ্যমে দেব? হ্যাঁ, দেখুন, ব্যবস্থা গ্রহণের দায়িত্ব আমার নয়। আপনি যদি আমাকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দিতেন, তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করে ফেলতাম। আমার যতটুকু ক্ষমতা আছে অভিযোগ দায়ের করেছি, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না নিলে আমি কোর্টে যাব, কোর্টের মাধ্যমে ওকে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু ব্যবস্থা গ্রহণের ডাইরেক্ট দায়িত্ব আপনারা মমতা ব্যানার্জির হাতে দিয়েছিলেন, তো মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করেনি। তো আগামী 2026 আসছে, এরকম ভাবে উঠলে হয়, পিছিয়ে থেকে যেতে হবে। তাহলে আপনাদের কি করতে হবে? 2026 আসছে, বুঝিয়ে দেবো তো নাকি? একটু হাতটা তুলে অদা করুন তো। যারা কোরআন শরীফকে আমার সাথে বলতে হবে, ভয় নেই, আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলবো না। যারা রাস্তার এপারে আছেন ওপারে আছেন, হাত তুলুন। কোরআন শরীফকে ধর্মগ্রন্থকে অপমান করেছেন, তার জবাব দেবেন তো নাকি? 2026 ভোট আসছে, তৃণমূলকে একটাও ভোট নয় তো নাকি? অদা করছেন তো? আইএসএফ কে ভোট দিতে হবে না, ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার জন্য অদা করাইনি, তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য অদা করিয়েছি আপনাদের। কারণ 21 সালে ভোট নিয়েছিল তৃণমূল, আর নিয়ে আমার কোরআন শরীফকে যখন আক্রমণ করছে, তৃণমূল চুপ করে বসে আছে। তবে আমি মামলা করেছি, এটুকু মাথায় রাখবেন। কালকে যদি কেউ গীতার বিরুদ্ধে কথা বলে, নওশাদ সিদ্দিকী মামলা করবে তার বিরুদ্ধে। রামায়ণ, মহাভারত, বাইবেল, যে কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নওশাদ সিদ্দিকী দেখবেন না গিয়েছে তার বিরুদ্ধে মামলা করবে, ছাড় হবে না। অনেক হয়েছে বন্ধুগণ, আমি এতটুকু একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। দেখুন, অদ্য সত্য মিথ্যা চেয়ে ভয়ঙ্কর। 6 নম্বর আয়াত 6 নম্বর আয়াত করছে, 5 নম্বর আয়াতটা আর বলছে না কি আছে, 7 নম্বর আয়াতটা আর বলছে না। আমি এখান থেকে একটা বলে যাই, যদি অসীম বাবুর কাছে আমার বার্তাটা পৌঁছায়, একটা শান্তিপূর্ণ ডিবেটের ব্যবস্থা হোক, শান্তিপূর্ণ ডিবেট। আপনি যে কথা বলেছেন, আপনি ভুল কথা বলেছেন, আপনি অপব্যাখ্যা করছেন, আপনি মিথ্যাচার করছেন। এখানে তো মাদ্রাসা আছে না? হ্যাঁ, কি মাদ্রাসা? খারিজি মাদ্রাসা, লালপুল মাদ্রাসা আছে। তাফসীরের কিতাব পড়ানো হয়, কত অবধি হয়? আচ্ছা আচ্ছা, উস্তাদরা আছে এখানে। আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করবেন। কোরআন শরীফের একবার কোন সময় অল্প আয়াত নাজিল হয়েছে, তো কোন সময় বড় সূরা আকারে নাজিল হয়েছে। একাধিকবার দীর্ঘ সময় ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে, কিন্তু নাজিলের পিছনে কারণ আছে। সেই কারণটা খোঁজার জন্যই তাফসীরের কিতাব পড়তে হয়। হযরত যারা আছেন তারা বলতে পারবেন, ইসলামিক স্কলাররা যারা। আমি ইসলামিক স্কলার না, আমি বিশদ ব্যাখ্যায় যাব না, আর এটা ইসলামিক মঞ্চ নয়, কিন্তু জানিয়ে রাখা দরকার। ওই আয়াতটা কেন নাজিল হয়েছে তার জন্য ব্যাখ্যা তাফসীরের কিতাবে যেতে হয়। ব্যাখ্যা কোথায় পাবেন? তাফসীরের কিতাবে ব্যাখ্যা যেখানে দেয়া আছে, সেই ব্যাখ্যাটা আরো সহজে যদি বলা হয়, শানে নজুল বলা হয়। ঠিকঠাক বলছি তো নাকি? যারা শানে নজুল বলা হয়, কারণ কেন আয়াতটা এসেছে তার বিশদ ব্যাখ্যা করা হয়। সেই ব্যাখ্যা না করে আপনি বলে দিচ্ছেন কোন কাফেরের কথা বলা হয়েছে। কাফের মানে কি? কাফের মানে তো অস্বীকারকারী। কোন পরিপ্রেক্ষিতে বলেছে, কাদেরকে বলেছে, কারা চুক্তি ভঙ্গ করেছে, কি চুক্তি হয়েছিল, সবটাই একটা শান্তিপূর্ণ ডিবেট হোক। আমরা একদিকে থাকবো, অসীম বাবুরা একদিকে থাকবে। আমার দিকে শুধু নওশাদ সিদ্দিকী নয়, আমার দিকে বিশ্বজিৎ মাইতি থাকবে, আমার দিকে তাপস ব্যানার্জি থাকবে, আমার দিকে কংসারী বাবু থাকবে,
আর ওদের দিকে যাকে ইচ্ছা রাখবে। আমাদের দিকটা মুসলমানের দিক নয়, আমাদের দিকটা কি থাকবে? ন্যায়ের দিক, ধর্ম নিরপেক্ষ দিক। আর ওদের দিকটা তথাকথিত হিন্দু দিক থাকবে। আসল হিন্দু দিক নয়, ওরা তথাকথিত হিন্দু দিক রাখে। প্রকৃত যে হিন্দু হবে অন্য ধর্মকে সে সময় এই ধরনের বাজে মন্তব্য করতে পারবে না। প্রকৃত যে মুসলমান হবে সে অন্য ধর্মকে কোনোদিন খারাপ মন্তব্য করতে পারবে না। ও গেরুয়া বসন পরে থাকলেও স্বামীজির গেরুয়া বসনের সাথে ওনার গেরুয়া বসনের মিল হতে পারে না। স্বামীজি গেরুয়া বসনটা ত্যাগের প্রতীক হিসাবে পড়েছিল, আর এখন গেরুয়া বসনটাকে ভোগের প্রতীক হিসাবে পড়ছে। এর গেরুয়া বসনের থেকে স্বামীজির গেরুয়া বসনকে আমরা জাস্টিফাই করব না। এই বলে আমি একটি বক্তব্য সংক্ষিপ্ত করছি। অনুরোধ করবো এটাই, ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা থানায় কমপ্লেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা কাজ করবেন না, ওনার নাম্বারটাও দেখি ফেসবুকে ছেড়ে দিয়েছে। যে ছেড়েছে কত বুদ্ধিমানের কাজ করেছে আমি বলতে পারবো না। আমার মনে হয় এটা না ছাড়াটা উচিত, কারণ রাগ হয়ে যাবে, রাগ হয়ে ফটাং করে ফোন করে দুটো একটু কর্কশ ভাষায় কথা বলে ফেলবো, এই সুযোগটা উনি নেবে। উনার একার নামে মামলা আমরা করছি 200, উনি আবার 200 জনের নামে আলাদা আলাদা মামলা করে দেবে। তাহলে উনি ফিতনা তৈরি করলে সেই ফিতনায় আমরা নিমজ্জিত হয়ে গেলাম। হ্যাঁ, উনি যেটা অফেন্সিভ কথা বলেছে ওই কথার প্রতিকার দরকার, আইনের মাধ্যমে হবে। খবরদার কেউ ফোন করে ওনার সাথে কটু ভাষায় কথা বলবেন না, ফোন করার প্রয়োজন নাই। ডাইরেক্ট আপনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করুন। গতকালকে খবরে দেখলাম যে ইসিআই যে অফিসারকে, আইএস অফিসারকে পাঠিয়েছে, তার গাড়ির নাকি লকটক ভেঙে দিয়েছে। কোথা হয়েছে? মগরাহাটে। মানে বুঝতে পারছেন, চর্বি বেশিয়ে দেয়। দুনিয়ার জায়গা আছে, কিন্তু মগরাহাটি অসুবিধা হচ্ছে কেন? বুঝাতে হবে। আপনাদের কপালে সমাজ বিরোধী লিখে দেয়া হচ্ছে শাসক দ্বারা। আচ্ছা, শুনছি আবার ওই এমপি মহাশয় এখানে একটা কার্নিভাল করার নামে টোটাল দোকান নাকি বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, সেই বিজেপির যে নিদান, বিজেপি আরএসএস যে কথা বলে নিরামিষ নিরামিষ নিরামিষ, কোনো আমিষ চলবে না, সেই সময় শুনলাম নাকি যেখানে এখানে যেগুলো কেউ মাংস বলে, কেউ গোশত বলে, কেউ মিট বলে, সেই দোকানগুলো নাকি বন্ধ করার নিদান দিয়েছিল। এটা আরএসএস এর ভাষা, তো বিজেপির ভাষা। গিয়ে কি ভাষা? যে এখানে নিরামিষ চলবে, কোনো আমিষ চলবে না। তাহলে আপনার এমপি মহাশয় আরএসএস এর ভাষায় কথা বলছে, বুঝতে পারছেন? তাহলে কোন জায়গায় তাহলে সেটিং আছে? আমি অত ডিপে যাচ্ছি না। আজকে যে ভাইগুলো এখানে ব্লাড ব্যাংকে এসে ব্লাড নেবে, জায়গাটা চেঞ্জ করালো, তাদের পূর্বপুরুষরা খোঁজ নিয়ে দেখুন সব কবরে শুয়ে আছে। তো কারো আব্বা, কারো দাদু, কারো দাদি কবরে শুয়ে আছে তো নাকি? এই ভাই ভুল বলছি নাকি? একটু মাথায় ভালো করে ঠান্ডা মাথায় শুনে নেবেন। আমি বক্তব্য বেশিক্ষণ করবো না ভাই, আমার প্রচন্ড শরীরটা সর্দি হয়ে গিয়েছে, ডিস্টার্ব হচ্ছে। তারপরও আমি এসেছি শুধু আপনাদের ভালোবাসাতে, নাহলে আমি আজকে আসতাম না। তো আপনাদের এমপি, এই আপনাদের এমপির কথা শুনে নাকি কেউ এখানে ডিস্টার্ব করেছে। চলো, এমপির কথা শুনে করেছে না দলের কথা শুনে করেছে, কিছু একটা তো কথা শুনেছে করেছে। আমি আপনাদের জানিয়ে দিই, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করতে চাইছে? কেন বাতিল করে কি করতে চাই? সরি, কেন সংশোধনী আইনটা নিয়ে এসেছে? আর আমরা এটাকে বলছি বাতিল করতে হবে। বাতিল করতে গেলে মাঠে ময়দানে এই ধরনের প্রতিবাদ করতে হবে, আর আইনি লড়াই সুপ্রিম কোর্টে করতে হবে। এ রাস্তা। এবার বলুন, আমাদের রাজ্য সরকার, আমাদের এমপি মহাশয় মথুরাপুরের সুপ্রিম কোর্টে মামলা করেছে। বলুন, আজকে যারা এই রক্তদান শিবিরকে ভুলণ্ডিত করার চেষ্টা করছিল, তাদের আব্বার কবরটা
তাদের আম্মার কবরটা, তাদের দাদু দাদির কবরটা, তাদের নানা নানির কবরটা সুরক্ষিত যাতে থাকে, বিজেপি আইন করে না কেড়ে নিতে পারে, তার জন্য তাদের এমপি কিন্তু মামলা করেনি। এই নওশাদ সিদ্দিকী মামলা করেছে, তাদেরকে জানিয়ে দেবে। এখনো তার বাপের কবরের ওপরে মদের ফ্যাক্টরি হয়নি, তার বাপের কবরের ওপরে বুলডোজার চলেনি, তার বাপের কবরের ওপরে জুতো সেলাইয়ের কারখানা হয়নি, কোন এমপির জন্য আটকে থাকেনি নওশাদ সিদ্দিকীদের মতো কিছু করা মানুষের মামলাতে। বলবেন তুমি তো নওশাদ ভাইজানের রক্তদান শিবিরকে আটকাতে চেষ্টা করলে, আটকাতে তো পারলে না। যার কথা শুনে করলে, সে কি তোমার বাপের কবরটা বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। তুমি যার রক্তদান শিবিরটা আটকানোর চেষ্টা করলে, সেই নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে তোমার বাপের কবরটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মামলা করে এসেছে, তোমার এমপি করেনি। এমপির কাজ হওয়া ছিল তো একটা মামলা করা। সুপ্রিম কোর্টে একটা মামলা করা উচিত ছিল কি ছিল না ভাই? কিন্তু করেনি। আর আজকে যারা আমাদেরকে খারাপ ভাষায় কথা বলছে, আমাদেরকে মিথ্যাভাবে আক্রমণ করছে, ভাষাগত আক্রমণ করছে, আমরা আমাদের মতো গুটি কয়েক মানুষ তার বাপ দাদুর কবরটাকে এখনো ঠিকঠাক রাখতে আইনি লড়াই করছে। না মাথায় থাকবে তো? আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ তথা ওয়াকফ সম্পত্তি এখনো যে বেঁচে আছে, এখনো যে মসজিদে যে নামাজটা পড়তে পারছেন, এখনো যে ঈদগাহটা আছে, ওই ওয়াকফ সম্পত্তিটা আছে, এটা বাপি বাবুর মামলা করার জন্য নয়। বাপি বাবু তো মামলা করেনি, নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের মামলা করার জন্য। এটা মাথায় ঢুকিয়ে রাখুন আপনারা, বুঝতে পারছেন? বাপি বাবুর উচিত ছিল মথুরাপুরের মানুষের ভোটে জিতে যে ম্যান্ডেট পেয়েছে সেটাকে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা, তা করেনি। বরঞ্চ তার পরিবর্তে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। মথুরাপুরে আমরা কন্টেস্ট করেছিলাম, 1 লক্ষের অধিক ভোট পেয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। তা বলে কিন্তু আমরা, আপনারা ভোট দিয়ে জিতাননি। আপনার দাদুর কবর যাক জুতোর ফ্যাক্টরি হোক, আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি হোক, আপনার দাদুর বাপের কবরের উপরে, নানার কবরের উপরে, নানির কবরের উপরে চাষবাস হোক, ওটা রাগ দেখিয়ে কিন্তু আমরা বসে নাই। আমরা বরঞ্চ আপনার পূর্বপুরুষের যে কবরস্থানটা আছে সুরক্ষিত করার জন্য আমরা লড়াই করেছি। এবার প্রশ্ন হচ্ছে আপনাদের যে ওয়াকফ সংশোধনী আইন কেন বাতিল করতে বলছি? দেখুন, অনেক আছে, অনেক কারণ আছে ভাই। আমার অত বলার এখন এনার্জি নাই, সিরিয়াস বলছি, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে।